বিশ্বে পরপর ৩ বার শান্তির দেশখ্যাত ফিনল্যান্ডে আসলে কতটুকু শান্তি আছে সেটা নিয়ে আমি বেশ সন্দিহান অলরেডি। তো কিছুদিন আগে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটে যায়, সেই ঘটনাটাকে আমি আজকে আপনাদের সঙ্গে দেখানোর চেষ্টা করব। এজন্য আমি প্রথমে আমার স্ক্রিন রেকর্ডার অন করে নিয়েছি এবং স্ক্রিন রেকর্ডার দিয়ে আমি আমার আ আ নিজের পার্সোনাল ফেসবুক পেজ থেকে যে ভিডিওটি কিছুদিন আগে পোস্ট করেছিলাম সেই ভিডিওটা আমি আপনাদেরকে আসলে দেখাতে যাচ্ছি। তো এটা বাফার প্রোগ্রাম, হ্যাঁ, এর পরপরই। আচ্ছা, ভিডিওটা হচ্ছে এটা। তো পার্কিংয়ে যেয়ে দেখতে পারি যে আমার গাড়ির গ্লাসটা ভাঙা। তো গাড়ির অপোজিটে একটা লাল গাড়ি ছিল, সেই গাড়ির গ্লাসটা ভাঙা। আমার গাড়িটা আসলে সাদা একটা গাড়ি, হুন্ডাই আয়নিক। তো মনটা খুবই খারাপ হয় দেখার পরে, একটা শকের মতো ধাক্কা খাই। প্যাসেঞ্জার সাইডের প্রথম গ্লাসটা এবং পরবর্তীতে ব্যাক প্যাসেঞ্জার সাইডের গ্লাসটাও আসলে ভাঙা। কেউ খুব শক্ত কিছু একটা দিয়ে বাড়ি দিয়ে ভেঙেছে, ক্লিয়ারলি দেখেই বোঝা যাচ্ছে। গাড়িটা অলরেডি চার্জিংয়ে ছিল এবং ভিতর থেকে তেমন কিছু নেয়নি, ভিতরে সবকিছু এলোমেলো করেছিল। তো আমার কাছে জিনিসটা খুবই অবাক লাগে যে এটা কিভাবে সম্ভব ফিনল্যান্ডে। কারণ শান্তির দেশ নামে খ্যাত যেই দেশ, সেই দেশে এত অশান্তি কিভাবে আসে। তো পরবর্তীতে আমি পুলিশ কমপ্লেন করি এবং পুলিশকে জানানোর পরে ওরা আসলে তেমন কোনো সমাধান করতে পারেনি। তারা যা জানিয়েছে তা হলো যে কিছু ছেলেপেলে এসেছিল যারা মাথায় ক্যাপ ছিল এবং মুখে মাস্ক ছিল। তারা দুটি নয়, টোটাল ৩টি গাড়ি আসলে ভেঙে দেয় একদিনে। স্যাডলি ৩টার মধ্যে একটা গাড়ি আমার। তো যাই হোক, চলুন সামনের দিকে দেখা যাক যে কিভাবে আমি জিনিসটা সমাধান করলাম। ওয়েল, নেক্সট স্টেপ ছিল হচ্ছে আমাকে একটু সার্চ করতে হয় যে কোথায় এই ধরনের কার গ্লাস খুব ভালো রিপেয়ার করে। তো আমি ফিনল্যান্ডের মধ্যে বেশ কিছু জায়গায় সার্চ করি এবং সার্চ করার পর ওদের সাথে কথাবার্তা বলে দেখতে পাই ওরা মোটামুটি দুটো গ্লাসের জন্য ১১ থেকে ১২০০ ইউরোর মতো চাচ্ছে। পরবর্তীতে আমি আমার ইন্স্যুরেন্স কোম্পানি লাহিত আপিলের সাথে যোগাযোগ করি এবং তারা বলে যে আমি ইচ্ছা করলে এখান থেকে রিপেয়ার করতে পারি। ওরা আমার ওমাভাস্তু ২০০ ইউরো, মানে হচ্ছে আমার যে পার্টটা, মানে আমি যে ক্ষতির শিকার হয়েছে সেটার একটা অংশ আমাকে দিতে হবে। তো সেই টাকাটার অঙ্কটা হচ্ছে ২০০ ইউরো, সেটা আমাকে দিতে হবে। ১১১৫ ইউরো একটা ফাইনাল কোটেশন পাই, সেখান থেকে ২০০ ইউরো মাইনাস করে ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে ৯১৫ ইউরো আমার অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করে দেয়, যেটা দিয়ে আমি আমার কার গ্লাস রিপেয়ার করতে পারবো। তো পরবর্তীতে আমি চিন্তা করি আমি তো আশপাশের যে দেশগুলোতে একটু কম খরচ হয় সেগুলোতে খুঁজে দেখলে কেমন হয়। তো প্রথমেই আমার নজর কাড়ে এস্তোনিয়া। বিগত সময়ে আমি এস্তোনিয়া গিয়েছিলাম একটা গাড়ি রিপেয়ার করার জন্য, সেজন্য ওখানেই খোঁজা শুরু করি। তো প্রথমে গুগলে যে আমি সার্চ করি আর কি, যে যেমন কার গ্লাস রিপেয়ার ইন এস্তোনিয়া। ওকে। তো কাজ এটার মধ্যে আসার পরবর্তীতে এই যে কার গ্লাস কেসকিনেন কেসক্লিন এটা আসে। তো এটাতে আমি ওদের সাথে যোগাযোগ করি, কিন্তু ওদের প্রাইসটা আমার কাছে এক্সপেন্সিভ মনে হয়, প্লাস ওরা অনেক বিজি, আসলে ওদের কাজের কোনো অভাব নেই। তো নেক্সট ছিল হচ্ছে এই যে অটো ক্লাস। হ্যাঁ, এইটার সাথে পরবর্তীতে যোগাযোগ করি। এদের রিভিউ ভালো, মোটামুটি খুব সুন্দর রিভিউ এদেরকে। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে অলরেডি ৯২টা রিভিউ আছে, যেগুলো 4.8 ওদেরকে শো করছে। তো 4.8 রিভিউ অনেক ভালো রিভিউ। এটা আসলে ইস্তোনিয়া সিটিতেই এই লোকেশনটা। তো যাই হোক, লোকেশনটা হওয়ার পরে পরবর্তীতে ওখান থেকে আমি ওদের ওয়েবসাইটে যাই এবং ওদের ওয়েবসাইট থেকে ওদের ইমেল অ্যাড্রেস কালেক্ট করি আর কি। তো যদিও ওয়েবসাইটটা এখন দেখাচ্ছে না যে কোনো একটা কারণে, কিন্তু এখানে ইমেল অ্যাড্রেসটা আছে। আপনারা গুগলে গেলেও খুঁজে পাবেন। তো যাই হোক, ওখানে খুঁজতে খুঁজতে আমি ইমেল অ্যাড্রেসটা যখন পেয়ে যাই, ইমেল অ্যাড্রেসটা পাওয়ার পরে আমি ওদেরকে একটা মেল করি। তো এটা ছিল আমার ফার্স্ট মেল। ওদের ওদের ইমেল অ্যাড্রেস হচ্ছে এইটাই যে কোথায় গেল, কার ক্লাস info@carglass.e। হ্যাঁ, তো ওদেরকে আমি বলি যে আমার দুটো গ্লাস ব্রোকেন হয়েছে, এটা হুন্দাই আইনিক ইলেকট্রিক 2021 এর একটা গাড়ি, ড্রাইভারের অপোজিট সাইডে। তো এটার জন্য কিরকম খরচ কস্ট পড়বে। তো আমি আমার গাড়ি ভাঙার যে দুটো দৃশ্য ছিল সেগুলো থেকে দু একটা ছবি দিয়ে ওদেরকে বোঝানোর চেষ্টা করি। তো পরবর্তীতে ওরা আসলে আমাকে রিপ্লাই করে, এই যেটা পরবর্তী ইমেল। তো এরা বলতেছে যে প্যাসেঞ্জার ক্লাসের জন্য ৯৯ ইউরো এবং ব্যাকডোর ক্লাসের জন্য ৯৯ ইউরো এবং ওয়ার্কের জন্য ১০০ ইউরো। টোটাল এই ৯৯ গুলোকে যদি আপনারা রিমুভ করে ফেলেন, মোটামুটি 300 ইউরোর মতো। হ্যাঁ, তো 300 ইউরোর মতো হলে এরা এখানে আসলে ইস্তোনিয়ান ভাষায় লিখেছে, এই জন্য হয়তো আপনারা বুঝতে পারছেন না। আমি আপনাকে গুগল ট্রান্সলেট করে দেখাই এই অংশটুকু কি বোঝাতে চাইছে। গুগল ট্রান্সলেট ওরা সম্ভবত একটা
কি বলে এটাকে, ওয়ারেন্টি বা গ্যারান্টি টাইপের কিছু একটা দিয়েছে আর কি। যাই হোক, সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে Estonia ডিটেক্টে ওকে প্রাইস ইনক্লুডেড ভ্যাট 20%, মানে ভ্যাট সহ প্রাইস এটা, তার মানে আরো 20% আমি ভ্যাট ছাড় পাবো। কারণ ভ্যাট ছাড় পাওয়ার একটা বড় কারণ হচ্ছে যে আমি এখানে আমার নিজস্ব কোম্পানির রেজিস্ট্রেশন আছে এবং সেখান থেকে আমি আসলে গভর্নমেন্টের কাছ থেকে ভ্যাটটা ব্যাক পাই। যে কোনো কিছুতে যদি ভ্যাট ইনক্লুড থাকে এবং সেটা যদি আমার বিজনেস পারপাস আমি ইউজ করে থাকি, তো গভর্নমেন্ট আমাকে এটা এন্ড অফ দ্য 3 মান্থ আমাকে এটা ব্যাক করে। তো গ্লাস চেঞ্জ হচ্ছে 3 ঘন্টার মধ্যে চেঞ্জ করে দিবে এবং 1 ইয়ার ওয়ারেন্টি দিবে। ইনস্টলেশন গ্লাসের উপর লাইফ টাইম ওয়ারেন্টি ফর দ্য ওয়ার্ক ডান। আচ্ছা, গ্লাস মানে গ্লাসটা ইনস্টল করাতে যদি কোথাও কোনো প্রবলেম হয়ে থাকে সেটার জন্য লাইফ টাইম ওয়ারেন্টি দেবে। লুকস নাইস। তো মোটামুটি আমি যেটা দেখলাম যে 300 ইউরো। তো 300 ইউরোতে আসলে ক্যালকুলেটর করলে ক্যালকুলেটর যদি করি তাহলে 300 ইউরো ইন্টু 20%, 60 ইউরো মাইনাস, মোটামুটি 240 ইউরোর মতো পড়বে আর কি আমার কস্টটা। তো এখানে চাচ্ছে হচ্ছে এরা 1115 ইউরো ফিনল্যান্ডে। সেখান থেকে আমাকে দিতে হবে 200 ইউরো। 200 ইউরো দেওয়ার পরে আমি 915 ইউরো আসলে এখানকার কোম্পানিগুলো পাবে, আমার পকেট থেকে 200 ইউরো যাবে। তো এই 915 ইউরো আমিও পেতে পারি, মানে ইন্স্যুরেন্স কোম্পানির কাছ থেকে অলরেডি ক্লেম করে আমি এটা নিয়ে নিতে পারি, যদি এই কার গ্লাসটা রিপেয়ার করার দায়িত্ব আমি নেই, যেটা আমি করেছি লাহিত আপিয়ালের সাথে। ওকে, সো লেটস ট্রাই টু সেভ সাম মানি। তারপরে আমি এদের সাথে আরও যোগাযোগ করে এদেরকে জিজ্ঞেস করি যে থ্যাংক ইউ ফর ইয়োর ইমেল। তো সো টোটাল ইজ 300 অর নট, শুধুমাত্র ক্লিয়ার করার জন্য এটা লিখি এবং পরবর্তীতে আমি ওদেরকে একটা ডায়াগ্রাম বানিয়ে দিই, পরবর্তীতে যেন কোনো ধরনের মিস্টেক না হয়। ওরা হয়তো বুঝতে পেরেছে কি পারেনি যে কোন দিকের গ্লাসটা ভেঙেছে, এই জন্য আমি রেড মার্ক করে দিই যে এই দুটো গ্লাস আসলে আমার ভাঙা। পরবর্তীতে ওরা একটা প্রশ্ন করে যে ওই দুটো গ্লাসের পরে এই ছোট্ট অংশটা, এই অংশটা ভাঙা কিনা। আসলে এই অংশটা ভাঙা না, তো যার কারণে এই ডায়াগ্রামটা দিয়ে বিষয়টা ক্লিয়ার হয়। এই ধরনের ডায়াগ্রাম আপনারা গুগলে খুঁজলেই পেয়ে যাবেন। যাই হোক, আমার একটু সর্দি কাশি হয়েছে। যাই হোক, আমি কবে যাব সেই বিষয়টা নিয়ে ওদের সাথে একটু কথা বলি, 23/2 যাওয়ার কথা বলি এবং যদি ওরা ইয়েস বলে তাহলে আমি শিপ টিকিট কাটতে চাই। তো পরবর্তীতে ওরা আসলে বলে যে 23/2 ওদের একটা হলিডে, পার্শিয়াল ওয়ার্কিং ডে আসলে। তো ওদের যে February 24 ইজ দ্য অ্যানিভার্সারি রিপাবলিক অফ কনভিনিয়েন্ট। তো ওদের একটা অ্যানিভার্সারি আছে, যার কারণে ওই দিন ওরা হাফ ডে ওয়ার্ক করবে। যাই হোক, এটা একটু টাইট হয়ে যায় আমার জন্য, দ্যাটস ওয়াই ওরা আমাকে অন্য একটা ডেট চুজ করতে পারে। পরবর্তীতে আমি 17/2 চুজ করি, ফ্রাইডে মর্নিং অ্যারাউন্ড 10:30 আমি পৌঁছাবো, সেটার জন্য ওদেরকে বলি। পরবর্তীতে ওরা বলে হ্যাঁ এটা সম্ভব এবং ওরা আমাকে একটা পিডিএফ দেয়। এই পিডিএফটার মধ্যে 198 ইউরো ওরা উল্লেখ করে, ওই যে দুটো গ্লাসের দাম। আর যাওয়ার পরে যে 100 টাকা নেবে বা 100 ইউরো নেবে ওইটা পরবর্তীতে নেবে, এই কথাটা বলে। কিন্তু এখানে ওরা ছোট্ট একটা ভুল করে ফেলে, এখানে ভ্যাটের জায়গায় 0% লিখেছে। তো পরবর্তীতে আমি ওটাকে আস্ক করি যে দ্য ইনভয়েস রোড ইউ গ্লাস 1 গ্লাস অনলি, বাট আই হ্যাভ, এখানে ওরা একটা গ্লাসের কথা লিখেছে যে একটা গ্লাস। এই বিষয়গুলো একটু দেখে নেবেন, বাইরে কোনো ধরনের ডিলিংস করতে গেলে ছোটখাটো একটা ভুল করে ওরা পরবর্তীতে, এবং যদি কোনো ডকুমেন্ট আপনি ইয়েস বলে ফেলেন তাহলে ওইটাতেই আপনাকে পরবর্তীতে অ্যাগ্রি করতে হবে। যাই হোক, সেই জিনিসটা আমি বলি যে একটা গ্লাস অনলি, এখানে দুটো গ্লাস লিখতে হবে এবং 20% যেটা অ্যাড করার পরে 100% ইনস্টলেশন ফ্রি। সো এই মেক শিওর দ্য 300 ইউরো ইজ ইনক্লুডিং 20% আলভে হচ্ছে এখানকার ভ্যাট, 2 গ্লাসেস প্লাস ইনস্টলেশন। আমি ওদেরকে ক্লিয়ার করার জন্য বলি পুরো বিষয়টা। পরবর্তীতে ওরা ভেরো হচ্ছে এখানকার ট্যাক্স অফিস আর কি। তো ভেরোর একটা ইয়া দেয় যে দেশের বাইরে কোনো কিছু সেল করতে গেলে এটা তাদেরকে উইদাউট ভ্যাট সেল করতে হবে, জিরো ভ্যাট। তো তাই যদি করতে হয় তাহলে আমি বললাম ইফ ভ্যাট নট অ্যাডেড দেন 0% ভ্যাট শুড বি 2 গ্লাসেস ইনস্টলেশন 300 মাইনাস 20%। তো ওরা যে ভুলটা করেছে সেই ভুলটা আমি ধরিয়ে দিয়ে দেখাই দিই যে যদি তোমরা ভ্যাট না ধরো তাহলে তোমরা 240 ইউরোর একটা বিল করবে, যেখানে 80 এবং 80, 160 ইউরো হচ্ছে 160 বা 165 ইউরোর মতো হচ্ছে তোমার গ্লাসের প্রাইস, এবং বাকি 80 ইউরো হচ্ছে তোমার রিপেয়ারিং প্রাইস। তো পরবর্তীতে ওরা আসলে বুঝতে পারেনি, ওরা তারপরে হয়তো অ্যাকাউন্টেন্টের সাথে আলোচনা করে পরবর্তীতে ওরা আমাকে আরেকটা পিডিএফ পাঠায়। দেখুন এই পিডিএফটার ভিতরে এক পিসই উল্লেখ করেছে, কিন্তু এটা দিয়ে একটা সেট বুঝিয়েছে ওরা। এই জন্য দেখেন এক পিসের দাম 165 হয়ে গেছে এখন, একটু আগে যেটা 200 ছিল, ভ্যাট 0%। যাই হোক, এখানেও প্রায় 35 ইউরো সেভ হয়েছে। পরবর্তীতে আমি এই যে 165 ইউরো আমার
उसी autogeskus ও ইউকে সেন্ড করে দিই আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে, দিয়ে ওদেরকে এই প্রুফটা পাঠিয়ে দিই আসলে, এবং ওদেরকে ডেট টাইমটা জানিয়ে দিই। তো ডেট টাইমটা জানাই দেওয়ার পরে আমার এখন পালা হচ্ছে আমি ওখানে পৌঁছাবো। কিভাবে যাব সেটা যাওয়ার জন্য আসলে আমাকে শিপ বুক করতে হবে, কারণ আমাকে গাড়ি নিয়ে যেতে হবে। গাড়ি তো আমি এখান থেকে ড্রাইভ করে যেতে পারবো না, কারণ আমি আছি এখন এই জায়গাটাতে, এই যে এই পয়েন্টটাতে, যেখানে এই যে আমার নীল বাতিটা জ্বলছে, আর আমি যাবো এইখানে। তো মাঝখানে এই যে সাগরের যে পথটা, সেই পথটা আমি কিভাবে পার হবো? এখন এই পথটা পার হওয়ার একটা উপায় আছে, সাঁতার দিয়ে পার হওয়া যায়, কিন্তু সাঁতার দিয়ে পার হওয়ার থেকে শিপ দিয়ে পার হওয়া ভালো। অথবা এদিক থেকে এইখানে যে হামিনা থেকে ঘুরে এদিক দিয়ে সেন্ট পিটার্সবার্গ দিয়ে এদিক দিয়ে ঘুরতে ঘুরতে, সেন্ট পিটার্সবার্গ মানে কিন্তু রাশিয়া দিয়ে ঘুরতে 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 এখানে আসতে পারবো। কিন্তু এই লম্বা পথ যদি যাই আমি শহীদ হয়ে যাব, কারণ এখানে প্রায় 5-6 হাজার কিলোমিটার। কিন্তু এখান থেকে এখানে স্ট্রেট যদি যেতে পারি তাহলে সবচেয়ে ভালো হয়। পরবর্তীতে আমি আসলে এভাবে হেলসিঙ্কি টু এস্তোনিয়া বাই শিপ এরকম লিখে সার্চ করি। সার্চ করার পরে আমি এখান থেকে এই যে তার লিঙ্ক আছে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের শিপিং মেথড আছে, এগুলোর মধ্যে যে কোনো একটা চুজ করা যায়। আমি ভিকিং লাইন চুজ করেছিলাম, শিপ ভিকিং লাইন, বা এখানে আপনারা ভাইকিং লাইনও বলতে পারেন। এরা এখানে ভিকিং লাইন বলে কোনো একটা অদ্ভুত কারণে, এদের উচ্চারণটা এমন আসলে। তো ভিকিং লাইন তাল্লিন থেকে আমি আসলে এভাবে ঠিক করি যে এখান থেকে কিভাবে যাব ফাইন্ড ইওর ট্রিপে, যে এখান থেকে আপনারা আসলে ট্রিপ সিলেক্ট করতে পারেন যে কিভাবে যাবেন। এরকম একটা শিপের ভিতর আপনার গাড়িটা ঢুকিয়ে দিবেন আর কি। তো যাই হোক, এখন আমার রওনা হওয়ার পালা। ওয়েল, আমাদের ছুটির কোনো একটি মুহূর্ত আমরা নষ্ট করতে চাইনি, যার কারণে ফ্রাইডে মর্নিংয়ে আমরা রওনা হয়ে গেছি। সকাল 7টা বাজে অলরেডি আমরা ফেরিঘাটে, যেখান থেকে আমরা ভিকিং লাইন বা ভাইকিং লাইন শিপটিতে উঠবো। আমাদের শিপের নাম্বার এক্সপিআরএস। তো এক্সপিআরএস অলরেডি আমরা পেয়ে গেছি। এই শিপটার ভিতরে করে আমাদের গাড়ি এবং আমরা যাব। আমার সঙ্গে আমার বন্ধু মাহফুজও আছে। তো আমরা মোটামুটি অনেক ভোরে পৌঁছানোর কারণে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি চলে এসেছি। তো এই শিপটাতে আমাদের মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে ইস্তোনিয়া পৌঁছাতে। তো ইস্তোনিয়ার নামার পরে আমরা 2 ঘন্টা পর অটো ক্লাস গুগলের সাহায্যে খুঁজে পেয়ে গেলাম, এবং খুঁজে পেয়ে একটা ছোট্ট ইউটার্ন নিয়ে এসে অটো ক্লাসের সামনে গাড়িটাকে পার্ক করলাম। ওদের সাথে কথা হয়েছে, ওরা বলেছে আনুমানিক 2 থেকে 3 ঘন্টা সময় লাগতে পারে। তো 2 থেকে 3 ঘন্টা আমার গাড়িটা এখানেই থাকবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি স্টিকার মারা আছে, স্টিকার মেরে আমি আসলে এতটা পথ আসতে পেরেছি। অবশ্য পুরোটা পথের মধ্যে বেশিরভাগ সময়ই গাড়িটা শিপের ভেতরে ছিল, যার কারণে খুব একটা প্রবলেম হয়নি। তারপরেও এটা একটা বড় ধরনের সমস্যা, বিশেষ করে ঠান্ডার দেশে এভাবে গাড়ি চালানো প্রায় ইম্পসিবলের কাছাকাছি। যাই হোক, দেখি ওরা কত তাড়াতাড়ি রিপেয়ার করে। ভিতরে আসলে বিশাল সেটআপ ছিল, আর আমাদের ওখানে বসে থেকে সময় নষ্ট করার মতো সময় ছিল না। এই জন্য আমরা সিটিতে চলে আসলাম। এসে আমার বন্ধুর জন্য কয়েকটা ছোট ছোট ভিডিও বানাতে শুরু করলাম। আমার বন্ধুটা এমনিতেই সবসময় হাসি খুশি থাকে, তারপরেও সবচেয়ে বেশি খুশি হয় যখন কেউ ওর ভিডিও করে। ভিডিওর ক্যামেরাটা দেখলে তার মুখে হাসি আর ধরে না। এই যে এরা কত ভালো জাতি, এটা বোঝানোর চেষ্টা করছে। কয়েকটা হাঁস রাস্তায় চলে আসছিল, পরে এইভাবে তাড়ায় ওরা বনে দিয়ে আসছে। আর শালা আমরা রাস্তায় ঘুরি, আমাদের দিকে দেখার কেউ নেই বাংলাদেশে, আর এখানে হাঁসকে রাস্তা পার করে দিচ্ছে সেফলি। হ্যাঁ, এই আপুটা ভিজতে ভিজতে সূর্যের উপর দিয়ে পড়ে নিচে মাটিতে শুয়ে পড়লো। এখানে আপুটা ভিজছিল, এরপর আপুটা লাফ দিল, এরপর আপুটা শুয়ে পড়লো। ও সরি, এটা ভাইয়া হয়ে গেছে নিচে এসে। এখানে এই কথাটাই বলা হয়েছে, কিভাবে আপু থেকে ভাইয়া হতে হয়। আরও বেশ কিছুক্ষণ আমরা শহরের এদিক ওদিক ঘুরলাম এবং খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে শহরে এদিক ওদিক ঘুরে রাস্তা পার হতে না হতেই হঠাৎ করে ফোন চলে আসলো। 1 ঘন্টা 30 মিনিটের মধ্যেই ওরা বলছে গাড়িটা রেডি। ইয়েস, নতুন ক্লাস রেডি। অনেকদিন স্টিকার দিয়ে চালাইছি, জীবনটা আমার বরবাদ হয়ে গেছিল। এখনো স্টিকার কিছু কিছু জায়গা থেকে গেছে, যেগুলো তুলবনি পরে, সমস্যা নেই। ফাইনালি গাড়ির কাজ শেষ হওয়ার পরেও আসলে আমাদের হাতে বেশ কিছু সময় ছিল, এই জন্য আমরা ইয়াগালা ওয়াটারফলে চলে এলাম। এটা একটা ফ্রোজেন ওয়াটারফল। ইস্তোনিয়াতে গিয়ে ট্রিপ অ্যাডভাইজার বা গুগল সার্চ করলে আপনারা এই ধরনের ডেস্টিনেশন খুঁজতে পারবেন। এছাড়াও আমরা বিভিন্ন টাওয়ারে গেলাম এবং রাত্রেবেলা অনেক ঘোরাঘুরি করলাম।
যেহেতু নিজেদের একটা ভেহিকেল সঙ্গে আছে, সেজন্য কোথাও যেতে আসলে তেমন কোনো একটা প্রবলেম হলো না। টিভি টাওয়ারটা খুব ভালো রেখেছে, ওইটাকে ওরা টিভি তর্নি বলে। এটা প্রায় 315 মিটার হাইট। তো এটা খুব চমৎকার একটা টাওয়ার, উপর থেকে পুরো সিটিটাকে খুব ছোট ছোট ভাবে দেখা যায়। এখানে 3D ভিউ এর ব্যবস্থাও আছে। এছাড়া শিপের ভেতরেও বেশ অ্যামেজমেন্টের ব্যবস্থা আছে। মোটামুটি 10 তলা শিপটা, তো আমরা মোটামুটি 7 এবং 8 তলার ফ্লোরগুলোতে হাঁটাচলা করলাম। ফ্লোরগুলো আসলেই খুবই সুন্দর, এবং সবশেষে ঘরে ফেরার পালা। ট্রাভেল আমাদের শেষের পথে। অলরেডি আমরা ভেতর থেকে শিপের ভেতর থেকে বাইরে বের হচ্ছি, এবং হেলসিঙ্কি তাপমাত্রা -12। যাই হোক, মোটামুটি দুই জায়গার তাপমাত্রাই সেম ছিল, কিন্তু তারপরেও ঠান্ডায় থাকতে খুব একটা খারাপ লাগে না। হেলসিঙ্কি ফিরে আসছি, মনে হচ্ছে নিজের হোমে ফিরে আসছি, খুবই ভালো লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আলবিদা, খোদা হাফেজ, বাই বাই, টাটা।